জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব দেশবাসীর, কোনো দল বা ব্যক্তির নয়। বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। ক্ষতিগ্রস্ত সবার পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। জুলাই আন্দোলন আমরা দেখেছি মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। গ্যাস সংকট সমাধানের চেষ্টায় সরকার। অক্টোবরের মধ্যে আসবে মালয়েশিয়া থেকে, মিয়ানমার থেকেও আনার চেষ্টা। বিদ্যুৎ সংকটও সমাধানের আশা। গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি যে আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছে। গ্যাস কানেকশন দেওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন যশোয়া। ধন্যবাদ আপনাকে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফ্যাসিবাদকে ফেরানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক এনসিপির। জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা দেখছে জামায়াত। সরকার সঠিক পথে না এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল। হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু। 1 বছরে সব বিচার কাজ শেষ করতে চায় প্রসিকিউশন। এবং গ্যাস সংকটে ধুঁকছে কলকারখানা। উৎপাদন কমে রফতানিতে ধস। ধকল পরিবহন খাতেও। পাম্পে গাড়ির সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। দ্রুত সমাধানের তাগিদ। ডিসেম্বরের মধ্যে কৃষক কার্ডের পূর্ণাঙ্গ তালিকা স্বচ্ছ ও নির্ভুলভাবে তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যাংক হিসাব খোলা সহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষে পর্যায়ক্রমে দেওয়া হবে কৃষক কার্ড। এদিকে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে নাগরিকদের জন্য নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত মহাসাগরীয় মার্কিন নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরই নানা পদক্ষেপ নেয় বর্তমান সরকার। এর আওতায় কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষক কার্ড বিতরণ শুরু হয় বছরের শুরুর দিকেই। কৃষকের অধিকার নিশ্চিতে করণীয় ঠিক করতে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ডিসেম্বরের মধ্যে নির্ভুল ও স্বচ্ছভাবে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেন সরকার প্রধান তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়নে জোর দেন তিনি। চলতি অর্থ বছরে 43 লাখ কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। পরবর্তী 3 বছরের মধ্যে 2 কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এদিন দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন সরকার প্রধান তারেক রহমান। এ সময় পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এ সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। এ সময় মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। বৈঠকে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও অগ্রগতি নিয়েও আলোচনা হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব দেশবাসীর, কোনো দল বা ব্যক্তির নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রক্তস্নাত জুলাই নিয়ে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। প্রধানমন্ত্রী বলেন, কারখানা ও বাসাবাড়ির গ্যাস সংকট সমাধানে নিরন্তর চেষ্টা করছে সরকার। অক্টোবরের মধ্যে মালয়েশিয়া থেকে গ্যাস আসবে। আমদানির চেষ্টা চলছে মিয়ানমার থেকেও। গ্যাস পেলে বিদ্যুৎ সংকটও সমাধান হবে বলে জানান প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিনের রিপোর্ট। সবাইকে, যারা সম্মানিত
অতিথি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ 17 বছরের লড়াই, রাজপথের আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে 24 জুলাই। ছাত্র জনতার আন্দোলনে পতন হয় ফ্যাসিস্ট সরকারের। সেই জুলাই স্মরণে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নেতৃবৃন্দ, জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে সরকার প্রধান বলেন, জুলাই কোনো ব্যক্তি বা দলের একার নয়, এর সাফল্য পুরোটাই জনগণের। জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। জুলাই আগস্টে যে সফলতা এসছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার $16 বিলিয়ন লুটপাট করে পাচার করায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান এখন ধ্বংসের মুখে। গ্যাস, বিদ্যুৎ নিয়ে জনগণের ভোগান্তি দূর করতে সরকার নিরন্তরভাবে কাজ করছে বলেও জানান তিনি। এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি বুঝছেন, পোহাচ্ছেন। এগুলা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি। আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। গ্যাস কানেকশন দেওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। জনগণকে স্বস্তি দিতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও বিনিয়োগ সহ নানা বিষয়ে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত সবার পাশেই সরকার থাকবে বলে অঙ্গীকার করেন তিনি। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব এখন জনগণের বলেও জানান সরকার প্রধান। জনগণ যায়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে অনুষ্ঠিত হলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক। বিএনপি সরকার পূর্ণাঙ্গভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে একথা বলেন কমিটির প্রধান। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারে বিশেষজ্ঞ ও পেশাজীবীদের সঙ্গেও বৈঠক হবে বলেও জানান তিনি। বিশেষ কমিটিতে এখনও বিরোধী দলের অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংশোধন না সংস্কার, এই বিতর্কের মধ্যেই 13 জুলাই সংসদে পাশ হয় 12 সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, যার প্রধান করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে। আইনমন্ত্রী, চিফ হুইপ সহ অন্যদের রাখা হয় কমিটিতে। তবে সংশোধনে আপত্তি জানায় বিরোধী দল। সংস্কারের দাবিতে সেদিন ওয়াকআউট করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রথম দিনের মতো বসে বিশেষ কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অংশ নেন আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর সহ অন্য সদস্যরা। সকলের সাথে আমরা আলোচনা করব। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে। এত বড় একটা ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হলো, জাতির প্রত্যাশা অনেক, শহীদের আকাঙ্ক্ষা ছিল, সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদেরকে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হবে। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারে বিশেষজ্ঞ এবং পেশাজীবীদের সঙ্গে বিশেষ কমিটি বৈঠক করবে বলেও জানান কমিটি প্রধান। পরে আইনমন্ত্রী জানান, সংস্কার প্রস্তাবগুলোকে সাংবিধানিক প্রক্রিয়ায় সংশোধন করা হবে। সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব, এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে, সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। সংবিধান সংশোধনের জন্য
জুলাই সনদ আমার সামনে থাকবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেব, সেটা আমরা করব না। সংবিধান সংশোধনে জুলাই সনদে বিএনপির একমত হওয়া বিষয়সমূহ ছাড়াও নির্বাচনী ইশতেহারের অন্যান্য বিষয়েও বাস্তবায়ন করা হবে বলে জানান কমিটির সদস্যরা। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরলেই শেখ হাসিনাকে ফাঁসির আসামি হিসেবে গ্রেফতার করার পর ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। দুপুরের সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও জানান, আদালতের নির্দেশ লঙ্ঘন করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই ব্যবস্থা নেওয়া হবে। দ্রুতই গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ জানিয়েও সমাধান না পেলে সামাজিক মাধ্যমে লিখতে সমস্যা নেই। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে দিল্লিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে ব্যবস্থা নেবে সরকার। দেশে ফিরলেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা গ্রেফতার হবেন জানিয়ে তিনি বলেন, তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। এ সময় গ্যাস সংকট ইস্যুতে তথ্য উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত কাজ শিগগিরই শেষ হলে গ্যাসের সংকট কেটে যাবে। গ্যাসের এই সাপ্লাইটা যদি রেস্টোর্ড হয়ে যায়, তাহলে এই যে বিদ্যুতের অতিরিক্ত যে চাহিদাগুলো আছে সেগুলো কমে যাবে এবং গ্যাসের যে সংকট আমরা ফেস করছি সেই সংকটটা আশা করি থাকবে না। তথ্য উপদেষ্টা আরও বলেন, বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ নিকটস্থ বিদ্যুৎ অফিসে জানিয়ে যদি সমাধান না হয় তবে বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরতে সমস্যা নেই। যার যার অভিযোগ আছে, আমরা শুরুতেই বলেছি, তারা তাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান। এবং আমি বলছি, কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করব, আমরা কথা বলবো। সাগরে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি অগ্নি দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে আমদানিকৃত গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে আসে। এর ফলে 2 সপ্তাহ ধরে রাজধানী সহ বিভিন্ন স্থানে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। অভিযোগে উল্লেখিত তারিখে আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও জানান, ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। भारत सरकार का इस आयोजन से कोई लेना देना नहीं है और साथ ही साथ वहाँ पर इस मंच से उठाए गए विषय या उस मंच से बोले गए शब्दों का कोई समर्थन हम नहीं करते हैं, न और साथ ही साथ हमारा कोई उससे कोई रिश्ता नहीं है। फॉर्मल इन्विटेशन टू बांग्लादेश प्राइम मिनिस्टर टू विजिट इंडिया was extended when he assumed office in February 2026. As far as the BRICS summit is concerned, India has separately extended an invitation to him in his capacity as the current chair of BIMSTEC to attend the outreach session of the 18th BRICS summit, which will be held in New Delhi. জুলাই গণঅভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কেউ যদি পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় তাকে জনগণই প্রতিহত করবে। আয়নাঘরে ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াতের শীর্ষ নেতারা। তবে এটি আসল বন্দিশালা নয়, প্রতীকী। মঙ্গলবার জাতীয় জাদুঘরে জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সেখানেই তুলে ধরা হয় ফ্যাসিবাদী আমলের নানা নির্যাতন নিপীড়নের স্মৃতি আর অভ্যুত্থানের ঘটনা প্রবাহ। অনুষ্ঠানে অভ্যুত্থানের নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, বৈষম্য বিলোপের যে আকাঙ্ক্ষা জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তা পূরণ করতে হবে। জামায়াত আমির হুঁশিয়ারি দেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টের মতো পরিণতি ভোগ করবে। যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি
ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতা আরেকটি অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দেশটাকে প্রতিহত করতে হবে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো সঠিক পথে আসে। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে করবে। এর আগে রাজধানীর সিরডাপে আইআরডি আয়োজিত আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। একটি পক্ষ জুলাইয়ের ইতিহাস বিকৃত করছে বলেও অভিযোগ তার। 5 তারিখ যখন আমরা প্রেসিডেন্ট হাউসে গিয়েছিলাম, এক বড় দলের বড় নেতা আমাকে বললেন, কি হলো ভাই? আমি আপনি বলেন, দিস ইজ মিরাকল। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব নাই। আমি বললাম যথার্থ, কিন্তু আমি পরে দেখি যে তারাই বলতে শুরু করলেন অমুক হলো এই আন্দোলনের মাস্টারমাইন্ড। আমি অবাক। সেই দিন বললেন কি, এখন বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের স্বার্থে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত তার দল। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যত ষড়যন্ত্রই হোক, দেশের রাজনীতিতে আর ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর আফতাবনগরে জাতীয় ছাত্র শক্তির আলোচনা সভায় একথা বলেন তিনি। ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতে অনেকেই তাদের সহায়তা করছে। এই সুযোগে ফ্যাসিবাদীরা নানাভাবে ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন নাহিদ। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো অরাজকতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা সামনের দিনে আমাদের আসবে। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে এবং এই ক্ষেত্রে দেশি বিদেশি অনেক শক্তি উস্কানি দিবে। তবে সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে এই মাৎসন্যয়ে ব্যস্ত থাকি, তাহলে এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সুযোগ তৈরি করে দিবে এখানে তাদের রাজনৈতিক পাটাতন শক্তিশালী করতে। তারা ক্ষমতায় আর আসতে পারবে না, এই দেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়া সম্ভব না, কিন্তু তারা এই চেষ্টাগুলো অব্যাহত রাখবে দেশকে অস্থিতিশীল করার। তবে দুঃখজনক যেটা হচ্ছে, এই সরকার যারা আমাদের সহযোদ্ধা ছিল তারা কোনো না কোনোভাবে এই বয়ানগুলোকে স্পেস দিচ্ছে। জুলাই অভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। কাল প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরদিন উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। সচিবালয় ব্রিফিংয়ে সংস্কৃতি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এ তথ্য জানান। জাদুঘরে প্রবেশে প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য 50 টাকা আর শিশুদের 25 টাকা। শেখ হাসিনার প্রায় 1.5 দশকের আবাসস্থল ছিল গণভবন। 24-এর 5 আগস্ট তার পতনের পর বাসভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত সেই গণভবনেই গড়ে তোলা হয়েছে জাদুঘর। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। শেখ হাসিনার পতন ও ছাত্র জনতার বিজয়ের স্মৃতিস্মরণে 5 আগস্টই উদ্বোধন হচ্ছে। মঙ্গলবার সচিবালয় সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জানান, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন জুলাই জাদুঘর। উদ্বোধনের পর প্রথম দিন 5 আগস্ট জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। 6 আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি প্রিজার্ভ করতে চাইছি। এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনেক বেশি মানুষ একসাথে যদি এখানে ঢুকে যান, আমাদের জন্য এটা ম্যানেজ করা কঠিন হবে। সেই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য স্লট হিসেবে আমরা দেব। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে কোনো দুর্নীতি হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংস্কৃতি মন্ত্রী। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকুক, সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে এবং মামলার বিচার হবে। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টিকিট কাটতে হবে অনলাইনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কাল সোহরাওয়ার্দী উদ্যানে হতে যাচ্ছে কনসার্ট ফর ডেমোক্রেসি। মঞ্চ ও আলোকসজ্জা সহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জুলাই আন্দোলন ও সংগ্রামকে অনুপ্রেরণা দেয়া গান পরিবেশন করা হবে কনসার্টে, যা সবার জন্য থাকবে উন্মুক্ত।
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ফর ডেমোক্রেসি। এতে পারফর্ম করবে দেশ সেরা 7টি ব্যান্ড। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। মঙ্গলবার বিকেলে ভেন্যু পরিদর্শন করেন ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাম্বার সভাপতি হামিন আহমেদ, ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ বাবু সহ সংশ্লিষ্টরা। সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। যে গানগুলো জুলাই আন্দোলনে মানুষকে জাগিয়েছিল কনসার্টে সেগুলো পরিবেশন করা হবে বলে জানান বাম্বা সভাপতি হামিন আহমেদ। স্বতঃস্ফূর্তভাবে এসে সবাইকে কনসার্ট উপভোগ করার আহ্বান জানান ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু। জুলাইতে যে গানগুলো ধারণ করা হয়েছিল সেগুলো করবে। তো ওভারঅল আমরা চাই যে দর্শক শ্রোতারা সবাই আমাদের সাথে এসে এক হয়ে আমরা ইভেন্টটাকে যেন একটা সুন্দর সাকসেসফুল ইভেন্ট করতে পারি। আগামীকাল যে কনসার্টটা হতে যাচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত। আপনারা যদি পারেন অবশ্যই আসবেন। একটা সুন্দর কনসার্ট হতে যাচ্ছে। জুলাই আন্দোলনে সবাইকে উজ্জীবিত করতে সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ বাবু। সেই স্মৃতি উদযাপনেই এ আয়োজন বলেও জানান তিনি। আমি মনে করি জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটা বিশাল বড় ভূমিকা রেখেছিল কিন্তু বাংলাদেশের সঙ্গীত এবং প্রতিটি সঙ্গীত, সেটা ব্যান্ড সঙ্গীত বলেন, নজরুলগীতি, তারপরে আদার্স অন্যান্য আমাদের এমন ফোক। তো সুতরাং সেই ক্ষেত্রে এই যে গণতন্ত্র এবং সঙ্গীত এবং সাম্য সংস্কৃতি এই সবগুলো কিন্তু এক। মানুষের যে আকাঙ্ক্ষা 5ই আগস্ট সেটাকে ধারণ করে আগামীকালকের এই অনুষ্ঠান হবে। আমি সবাইকে এই অনুষ্ঠানে আসার আহ্বান জানাচ্ছি। বুধবার বিকেল 3টায় শুরু হবে কনসার্টটি। সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। মানিক মোহাম্মদ উমর, সময় সংবাদ, ঢাকা। দেশের সংসদীয় ব্যবস্থা, আইন বিভাগ ও বিচার বিভাগ নিয়ে জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বলেন, স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নাগরিকদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র পরিচালনা উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা ও মেধার ভিত্তিতে মানুষকে কাজের সুযোগ করে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথরেখা হয়ে থাকবে এবং সেই আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। এবং খুব অদ্ভুতভাবে আমাদের মধ্যে এটা নিয়ে আমি রাষ্ট্র সম্পর্কে, রাজনীতি সম্পর্কে অন্যান্য দর্শনের কথা বাদ দিলাম। সাধারণ যে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন যে চিন্তা, সেই চিন্তার আলোকেও রাষ্ট্রের যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং তার যে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার, তা কিন্তু আমরা এখন অর্জন করতে পারিনি। এবং এবারের এই রক্তপ্রাণের বিনিময়ে যদি আমরা এটা অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমাদের টোটাল সোশিও ইকোনমিক সিস্টেমের ডিএনএতে কোনো অন্য কিছু আছে কিনা যা রাষ্ট্রবিজ্ঞানীরা এখনো অথবা সমাজবিজ্ঞানীরা এখনো ডিটেক্ট করতে পারেন নাই। এবার বাণিজ্যের সংবাদ। গ্যাস সংকটে ধুঁকছে শিল্প কারখানা। অনেক কারখানায় কমে গেছে উৎপাদন। গ্যাস সংকটের মধ্যে বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি খরচ। এতে লোকসান গুনতে হচ্ছে উদ্যোক্তাদের। বাধাগ্রস্ত হচ্ছে রফতানি কার্যক্রম। প্রকট হচ্ছে গ্যাসের সংকট, গতি কমছে কারখানার কর্মযজ্ঞে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনার পর জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ। 2 সপ্তাহ ধরে চলমান সংকটে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর সহ বিভিন্ন শিল্প এলাকায় পড়েছে এর প্রভাব। বিশেষ করে নারায়ণগঞ্জে ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদনের গতি কমেছে বেশি। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির প্রায় 550 শিল্প কারখানার উৎপাদন। গ্যাস সংকটের কারণে গাজীপুরে কিছু কারখানার কর্মঘণ্টা রিশিডিউল করা হচ্ছে। কোনো কোনো জায়গায় কারখানা বন্ধের গুজব থাকলেও সরেজমিনে গিয়ে সেগুলো সচল থাকতে দেখা গেছে। বিকল্প উপায়ে কারখানা চালু রাখতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে মালিকদের। এরপরও সময় মতো পণ্য সরবরাহ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাদের জন্য। বিদ্যুৎ আসলে গ্যাস পায় না, গ্যাস আসলে বিদ্যুৎ পায় না। এতে করে এই কোম্পানির বা আমাদের মালিকের অনেক বড় ক্ষতি হইতেছে। এত পরিমাণ গ্যাসের প্রবলেম যা আমাদের মেশিন বন্ধ থাকে,
মানে কোনোভাবে উৎপাদন হচ্ছে। আমার প্রোডাকশন হওয়ার কথা 20-25 টন, সেইখানে প্রোডাকশন আমি অর্ধেকও করতে পারি না। এখানে আমাদের সবসময় 4 থেকে 5 বা মিনিমাম 10 PSI দরকার পড়ে, সেইখানে আমরা প্রতিদিন 1, 1.5, 2 সর্বোচ্চ পাই। এছাড়া গ্যাসের চাপে কমে যাওয়া ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইনে ভোগান্তি কাটছে না, এতে বিপাকে পরিবহন খাত সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। গ্যাস সংকটের ভোগান্তি কাটছেই না, দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী সিএনজি। এতে বিপাকে যানবাহনের চালকেরা। গ্রাহকদের দুর্ভোগের পাশাপাশি ব্যবসায়িক ক্ষতির মুখে পাম্পগুলো। সংকট নিরসনে সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায় হতাশ পাম্প মালিকরা। দর্শক, দুঃখিত, প্রতিবেদনটি প্রকাশ করা যাচ্ছে না। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বিকেলে নতুন নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পরিচয় সব দল ও মতের ঊর্ধ্বে। নাগরিকের সেবা নিশ্চিতে আইন কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। অপতথ্য বা মিথ্যা তথ্য দিয়ে যেন দেশের অগ্রযাত্রা ব্যাহত না হয় সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান অ্যাটর্নি জেনারেল। এবং রাষ্ট্রকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। বাংলাদেশের কাছে ওগুলো একটু নিয়ে নাও। সামনের দিনের আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে, বিশেষ করে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আমাদের মূল মন্ত্র হবে সততা। আমাদের অন্যতম তন্ত্র হবে আমাদের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচারের প্রতি আমাদের অঙ্গীকার এবং পাশাপাশি আমাদের পেশাদারিত্ব। আমরা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করি এবং রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার জন্যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন তার আইনানুগ অধিকার পান, সেটাও কিন্তু প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। দেখছেন রাত 11টার সময়। দেশের বাইরের খবর। যুদ্ধ বন্ধে আলোচনায় বসার বিষয়টি অস্বীকার করায় মোজতবা খামেনি প্রশাসনকে প্রতারকের দল বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরানি বৈঠকের জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও নিজেদের দাবিতে অটল রয়েছে। অদূর ভবিষ্যতেও আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনছে ইরান। সম্প্রতি আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তেহরানের সঙ্গে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সমঝোতার পথে এগোচ্ছে দুই পক্ষ। তবে ট্রাম্পের সেই বক্তব্য সরাসরি নাকচ করে দেয় তেহরান। এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ইরানের নেতৃত্ব নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, মোজতবা খামেনি প্রশাসন তার সঙ্গে প্রতারণা করেছে। সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট এও জানান, ইরান নিজেরাই ট্রাম্প প্রশাসনের কাছে বৈঠকের অনুরোধ করেছে। আলোচনাও শুরু হয়েছে এবং সামনে আরও বৈঠক নির্ধারিত রয়েছে। তেহরানের জন্য চুক্তিতে স্বাক্ষর করার এটি শেষ সুযোগ বলে জানান তিনি। তবে নিজেদের বক্তব্যে এখনও অটল রয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান ও ভবিষ্যতে আলোচনায় অংশ নেয়ার কোনো পরিকল্পনা নেই। মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নিরাপদ রুট তৈরির বিষয়ে আলোচনা চলছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজে ইরানের অনুমোদিত নৌপথ পরিবর্তনের চেষ্টা করে বা যুদ্ধজাহাজ মোতায়েন করে, তবে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিতের দাবি করেছে IRGC। এরই মধ্যে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে এখনও কেউ দায় স্বীকার করেনি। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।